যখন আমাদের কাছে এই বিষয়গুলো বিভিন্ন দিক থেকে প্রতিফলিত হয় তখন আমরা মনে করি যে তাদেরকে সতর্ক করার সময় হয়েছে এবং সেই সতর্কই আমাদের আহ্বায়ক আমাদের এনসিপির পক্ষ থেকে অভ্যুত্থানের একজন প্রতিনিধি হিসেবে এবং এক দফার ঘোষক হিসেবে তিনি এই সতর্কতা দিয়েছেন। আমরা স্পষ্ট করে একটা জিনিস বলি, কিছু উপদেষ্টার মধ্যে আমরা এই আচরণ দেখতে পাচ্ছি যে তারা এখন কোনোভাবে দায় সারা দায়িত্বটা পালন করে নির্বাচনের মধ্য দিয়ে এক্সিট নিতে পারলে হইল, দেশে থাকুক আর দেশের বাইরে থাকুক। এই দায় সারা দায়িত্ব নেয়ার জন্য অভ্যুত্থান পরবর্তী একটা সরকার কাজ করতে পারে না। তারা এত শহীদের উপরে, এত রক্তের উপরে দাঁড়িয়ে ওইখানে আছে, তারা যদি এখন জীবনের একটু থ্রেটের ভয় করে তাহলে তো ওই দায়িত্ব তাদের নেওয়া উচিত ছিল না। সো স্পষ্ট কথা, তারা যদি এত কিছু, এত বড় ত্যাগ, এগুলোকে ভুলে গিয়ে শুধুমাত্র ওইটুকু চিন্তা করে, সবাই না, গুটি কয়েক, তারা যদি ওইটুকু চিন্তা করে এবং ওইভাবে নেগোসিয়েশনের ভিত্তিতে আগামীতে কারা ক্ষমতায় আসবে ওইটাকে চিন্তা করে তাদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে দেশের সিদ্ধান্ত গ্রহণ করে, আমরা মনে করি দেশের মানুষের সামনে তারা মুখ দেখাইতে পারবে না। কোথায় সেফ এক্সিট নেবে? পৃথিবীতে সেফ এক্সিট নেওয়ার একটাই জায়গা, সেটা হচ্ছে মৃত্যু। এর চেয়ে তো আর সেফ এক্সিট, এছাড়া কোনো সেফ এক্সিট নাই। আপনি পৃথিবীর যেই প্রান্তে চান সেখানেই বাংলাদেশের মানুষ আপনাকে ধরবে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, সামনাসামনি হোক। সো এত বড় একটা দায়িত্বকে স্কিপ করে, এত রক্তের উপরে একটা অর্জনকে স্কিপ করে কেউ যদি সেফ এক্সিটের কথা ভাবে, এই সেফ এক্সিট সম্ভব না। আমার এই শহীদ মায়েরা তাদেরকে ছেড়ে দিবে না। আমরা তাদেরকে স্পষ্ট করে বলি, অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জুলাই সনদে হোক, ঐক্যমত্য কমিশনে হোক, আপনার মন্ত্রণালয়ে হোক, প্রত্যেকটা জায়গায় আপনার স্ট্রিক্ট হইতে হবে, ওই সিদ্ধান্তটা আপনার দিতে পারতে হবে। আপনি কে কি বলবে, আমার চেয়ার একটু নড়াচড়া করবে কিনা, এই যদি চিন্তা করেন তাহলে তো আপনি এই অন্তর্বর্তীকালীন সরকারে থাকার কথা ছিল না। এবং সর্বশেষ আমাদের জায়গা থেকে আমরা যেটুকু বলবো যে মাননীয় প্রধান উপদেষ্টাদের কাছে মানুষের কি আশা ছিল না ছিল, এটা কম বেশি, অনেকের কম অনেকের বেশি, অনেকের কোনো আশা ছিল না, অনেকের অনেক হয়তো আছে। কিন্তু তার কাছে, যিনি আমাদের প্রধান উপদেষ্টা, যেদিন ওই 5ই আগস্ট শেষ রাতে, 6 আগস্ট ভোর রাতে, ওই রাত 4টা-5টার দিকে তার নাম আমরা ঘোষণা করি, বাংলাদেশের ছাত্র জনতার পক্ষে বাংলাদেশের মানুষের বুকে একটা পাহাড় সম আশা তৈরি হয়েছিল। সো তার জীবনের নোবেল অর্জন বলি আর যাই বলি না কেন, তিনি যদি এই আকাঙ্ক্ষাটা বাস্তবায়নে তার সর্বোচ্চটুকু দিয়ে দলীয় ব্যক্তিগত স্বার্থের বাইরে গিয়ে জনগণকে সামনে রেখে, শহীদ পরিবার, আহত যোদ্ধাদেরকে সামনে রেখে, অভ্যুত্থানকে সামনে রেখে সর্বোচ্চটুকু দিয়ে বোল্ডলি সিদ্ধান্তগুলো নিয়ে যেতে পারেন, তাহলে তার ওই উচ্চতা ওই জায়গায় যাবে যেই জায়গায় ওই 6 আগস্ট ভোরবেলায় ছিল। যেই জায়গায় মানুষ তাকে দেখতে চায় সেটা একটা নোবেল অর্জনের চেয়ে অনেক বড় কিছু। কিন্তু এই জায়গায় যদি কোনোভাবে দলীয়গতভাবে হোক, কোনো চাপে হোক, বিন্দুমাত্র কম্প্রোমাইজ মানুষ ফিল করে, দল লাগবে না, এনসিপি লাগবে না, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লাগবে না, সাধারণ মানুষ যদি ফিল করে, তিনি তার নিজের যে জায়গাটা, ওই জায়গাটা আর কোনোদিন এই বাংলাদেশে পাবেন না। নিজের জায়গা থেকে মনে হয় নাই যে প্রধান উপদেষ্টা পরবর্তীতে আবার কোনো রাজনৈতিক দলের সাথে রাজনীতি করতে চান, এটা আমাদের মনে হয় না। কিন্তু আমরা এটাও তাকে বলতে চাই, উপদেষ্টা পরিষদ দেখে মানুষের আশা জাগ্রত হয় নাই, প্রধান উপদেষ্টাকে দেখে মানুষের আশা সঞ্চার হয়েছিল। মানুষ এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর আস্থা রেখেছিল। সো বাকিদের সাথে তার দায়িত্বের তুলনা করলে হবে না, তার দায়িত্ব অনেক বেশি এবং তার দায়িত্ব নির্বাচন দিয়ে চলে যাওয়ার মধ্যে সীমাবদ্ধ না। এটা একজন উপদেষ্টা চিন্তা করতে পারে, প্রধান উপদেষ্টা কোনোদিনও চিন্তা করতে পারে না। তো আমরা তাকে আহ্বান করব, তিনি একটা স্টেটমেন্ট এসেছিল অনাকাঙ্ক্ষিত, তারপরে প্রেস কর্মকর্তারা বললো এটা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, আমরা সেটার দিকে যাচ্ছি না। কিন্তু আমরা এইটুকু বলি, এই বাংলাদেশে যে কোনো ফর্মে আওয়ামী লীগ রাজনীতি করার কোনো সুযোগ নাই। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। আওয়ামী লীগকে দল হিসেবে তাদের মার্কা, তাদের নিবন্ধন আইনগত প্রক্রিয়ায় নিষিদ্ধ করতে হবে, এটা আমাদের স্পষ্ট অবস্থান। বাংলাদেশে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আবার যদি এই প্রাসঙ্গিকতা কেউ আনার চেষ্টা করে, আমরা ধরেই নিব অভ্যুত্থানের সময় তার বিরোধী অবস্থান ছিল, হয়তো গোপনে ছিল, এখন সে সেটা প্রকাশ করছে এবং বাংলাদেশের ছাত্র জনতা এটার বিপক্ষে তাদের যেটা অবস্থান, এটা পূর্বের মতো আবার দেখাবে। আমাদের কিন্তু আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম বলেছেন যে নাম প্রকাশ করা হবে। আমরা তাদের আসলে চরিত্রের শেষটা একটু দেখতে চাই, কারণ তারা যখন এখন বিপ্লবটাকে, গণ অভ্যুত্থানটাকে ধারণ করে তাদের যেভাবে বোল্ডলি এক একটা সংস্কার করা দরকার ছিল,
এক একটা সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। যেভাবে আমরা প্রত্যেকটা জায়গায় যে অপকর্মগুলোর বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমেছিল সেগুলোর শেষ দেখতে চেয়েছিলাম, সেগুলো যখন আবার সামনে আসে তখন এই গাফিলতির দায় তাদেরকে কিন্তু নিতে হবে। আমরা যদি তাদের জায়গা থেকে ওই রকম একদম স্ট্রিক্টভাবে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে বলেন, বিচারের ক্ষেত্রে বলেন, পলিটিক্যাল যে ইন্টারফারেন্স এটার ক্ষেত্রে বলেন, এরকম প্রত্যেকটা ক্ষেত্রে, আমলাতন্ত্রের ক্ষেত্রে দেখেন, আমরা যদি তাদের ওই বোল্ড সিদ্ধান্তগুলো পেতাম হয়তো আমাদের এই অবস্থা দেখতে হতো না। আমি একটা কথা বলেছি যে আমরা হয়তো অভ্যুত্থান পরবর্তী সময়ে বেশ কিছু পুলিশের সদস্য কিংবা অন্যান্য বাহিনীর সদস্য যারা জনগণের আইন শৃঙ্খলার সাথে সম্পৃক্ত, তাদের থেকে আমরা তুলনামূলক অনেক ক্ষেত্রেই ভালো ভালো আচরণ পাচ্ছি। কিন্তু আবার আমরা এমনও দেখছি যে এখন এমনও অনেক পুলিশ আছে, পুলিশ সদস্যের অফিসার আছে যারা তাদের জায়গা থেকে এখন আবার নতুন করে টাকা ছাড়া কাজ করেন। সো আলটিমেটলি তাহলে আপনি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন নাই। আপনি যদি বলেন যে না আমি জানি না, আমার কাছে তথ্য না, এভিডেন্স, তাহলে আপনি আসেন কেন? আপনার গোয়েন্দা সংস্থা আছে কেন? যদি আমার এভিডেন্স দিতে হয় তাহলে আপনি কি কাজ করেন? তো এই জায়গাগুলোতে আমরা যেটা দেখেছি সবচেয়ে সমস্যাটা হয়ে গেছে গোড়ায় কিভাবে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সিভিল সার্ভিস থেকে শুরু করে প্রশাসন, পুলিশ থেকে শুরু করে বিভিন্ন বাহিনীতে যদি 1000ও কালপ্রিট থেকে থাকতো, যে দলীয় বাহিনী হিসেবে কাজ করেছে, আওয়ামী বাহিনী হিসেবে কাজ করেছে, যে মানুষের সাথে অন্যায় করেছে, তাদের বিরুদ্ধে যদি দৃশ্যমান বিচার হতো, ব্যবস্থা হতো, তাহলে অবস্থা দেখতে হতো না। তারা প্রথম ফেল করেছে ওই অগাস্ট সেপ্টেম্বর মাসে। তারা এই ব্যবস্থাটা নিতে পারে না। এখন পর্যন্ত তাদেরকে পেলে পুষে রেখেছে। তারা এতদিন চুপ ছিল, এখন দেখছে যখন কিছুই হচ্ছে না, তারা এখন তাদের আগের কাজে করা শুরু করেছে। এই জন্য আমরা মনে করি যে আমাদের যারা উপদেষ্টারা আছেন তারা হয়তো ভাবছেন যে এখন তাদের পক্ষে হয়তো বা আবার ওই বোল্ড হয়ে যে সিদ্ধান্তটা নেওয়া দরকার ওইটা করা সম্ভব নয়। এই জন্য তারা কিভাবে সসম্মানে এখান থেকে একটা নির্বাচনের মধ্য দিয়ে যেতে পারেন হয়তো এই চিন্তা করছেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে নির্বাচন দিয়ে দিলে সম্মান বেঁচে যাবে, এই চিন্তা যেন তারা না করে। কারণ এত বড় একটা অভ্যুত্থানের দায়িত্ব, এত শহীদার রক্তের দায়িত্ব শুধু একটা নির্বাচন দিয়ে যদি তারা শেষ করে এক্সিট নিতে চায়, আমরা বলি বাংলাদেশের মানুষের কাছে তারা আর কোনোদিন আশ্রয় পাবে না। সো যেটুকু সময় আছে আমরা চাই তারা তাদের দায়িত্বটুকু সাহসিকতার সাথে পালন করুক। এভাবে চুপি চুপি চলে যাওয়ার চেয়ে, দায় সারা চলে যাওয়ার চেয়ে সসম্মানে যদি একটা দেশের মানুষের জন্য কিছু করে বরং নিজে ক্ষতিগ্রস্ত হয়, ওই ক্ষতিগ্রস্ত হওয়াটাও সম্মানের। আমরা তাদেরকে আহ্বান করব তারা যেন অভ্যুত্থানটাকে ধারণ করে তাদের সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করে। এটা যদি আসলে এই প্রশ্নটা সবচেয়ে ভালো হতো আপনি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলমকে সরাসরি করতেন। হ্যাঁ, তাহলে আপনার পাওয়ার, আপনার হাউসের মাধ্যমে যারা তাকে পায় তাকে এই প্রশ্নটা আপনার দিতে হবে। কারণ তিনি যদি আমার এনসিপির কেউ হতো আমি তার দায়িত্ব নিয়ে এই প্রশ্নটার উত্তর দিতাম। তিনি আমার এনসিপির কেউ না, প্রথম কথা। দ্বিতীয় কথাটা হচ্ছে মানে আমি একটা জায়গায়, আপনারা এটা বিবেচনা করবেন, আপনাদের জায়গা থেকে সত্যতা থাকে আপনারা প্রকাশ করবেন। এইটার জন্যই তো এই অভ্যুত্থান, যেটা সত্য আপনারা সেটা বলবেন। আপনারা এটা, আমি যেন আপনাদের থেকে ভাই একটা জিনিস খুব আশা নিয়ে বলছি, গুঞ্জন শোনা যায় এটা আমরা আর শুনতে চাই না ভাই। আমরা শুনতে চাই উনি এটা করেছেন, আমাদের কাছে এভিডেন্স আছে। এই বিষয়ে আপনারা তার মতামত জানতে চান, এই বিষয়ে এনসিপির মতামত জানতে চান, একজন উপদেষ্টার বিষয়। তিনি একজন উপদেষ্টা, আমরা এনসিপির প্রতিনিধি হিসেবে কথা বলছি। কিন্তু যখন আমরা গুঞ্জন না একদম সত্য শুনি যে ওয়াশিংটন ডিসিতে বসে থাকা 13,000 কিলোমিটার দূরে থাকা একটা লোকের সাথে বাংলাদেশের সকল মিডিয়া হাউস আমাদের কক্সবাজারে বৈঠক করায় দেয়, নাস্তা খাওয়ায় দেয়, তখন আর গুঞ্জনের কথা শুনলে ভাই আমাদের অপ্রস্তুত লাগে, বিব্রত লাগে আসলে। তো আমরা আপনাদেরকে আহ্বান করব, অবশ্যই আপনি যেটা বলছেন এটার একটু এভিডেন্স কালেক্ট করে আপনারা সরাসরি তাকে প্রশ্ন করবেন। সে যদি এরকম যে কোনো ধরনের ব্যর্থতার দায়ের সাথে সম্পৃক্ত থাকে অবশ্যই তার এর জন্য জবাবদিহি করতে হবে একজন উপদেষ্টা হিসেবে। আমাদের অভ্যুত্থানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বা অন্যতম গুরুত্বপূর্ণ সহযোদ্ধা আমাদের নারীরা, তারা রাজপথের সামনের সারিতেই ছিল। আমি এটা আমার জায়গা থেকে এভাবে বলবো না যে নারীদের উপস্থিতি কম, বরং আমার কাছে মনে হয় আপনি যদি এনসিপির সেন্ট্রাল কমিটির দিকে তাকান, কোয়ালিটি কোয়ান্টিটি, হ্যাঁ আমি আসতেছি রাজশাহীতে, কোয়ালিটি কোয়ান্টিটি বোথ জায়গায় এনসিপির সেন্ট্রাল কমিটি অন্য যে কোনো রাজনৈতিক দলের সেন্ট্রাল কমিটির চেয়ে এগিয়ে থাকবে নারীদের ক্ষেত্রে, একদম স্পষ্ট করে বললাম। রাজশাহীর ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, রাজশাহীতে আমাদের যতজন প্রত্যাশিত ছিল সংখ্যা, আমরা ততজন আজকে পাই নাই। এবং এই জন্য আমার প্রথম এই সমন্বয় সভার প্রথম কথা এটা ছিল যে এই জিনিসটা আমাকে হতাশ করেছে। আমরা এটা বলে দিয়েছি, আমরা আগামী যে আহ্বায়ক কমিটি, এখানে অন্তত 20% নারীর প্রতিনিধিত্ব আমরা দেখতে চাই। এটা যেন রিপ্রেজেন্টেশন না হয়, এটা যেন পার্টিসিপেশন হয়, এটা আমরা আমাদের জায়গা থেকে চাই। আমরা চেষ্টা করব, ওই শর্ত দেওয়া হয়েছে শুধু নারী না,
অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে, মাইনরিটি যারা আছে, এবং অনেকে আছে বিভিন্ন পেশাজীবী, দলিত, হরিজন এরকম সম্প্রদায় যারা আছে তাদেরও যেন উপস্থিতি থাকে। আশা করছি আমাদের যে আহ্বায়ক কমিটি হবে, ভাই সমন্বয় কমিটি করার আগে আমরা এত সময় পাইনি এগুলো যাচাই করার, কারণ আমাদের নিবন্ধনের জন্য জরুরি ভিত্তিতে এটা করা প্রয়োজন ছিল। কিন্তু আশা করছি আমাদের যে আহ্বায়ক কমিটি হবে এখানে আমরা এই একটা সুন্দর প্রতিনিধিত্ব আমরা দেখতে পাবো, এবং আমরা বিশ্বাস করি তাদের জন্য ওই এনভায়রনমেন্ট এবং স্কোপটা আমরা আমাদের জন্য সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব ওপেন করে দেওয়া।